নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে স্বাধীনতা বিরোধীরা। মন্তব্য সালাউদ্দিন আহমদের। নারী ইস্যুতে ফায়দা নিচ্ছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। আমরা ধান্দাবাজির ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি। ফ্যাসিবাদী আমলে তৈরি বয়ান নতুন করে ছড়ানোর অভিযোগ মাহদি আমিনের। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোট, আশা ভোটারদের। আন্ডারপাস বা একটা যদি একটা ব্রিজ করে দেয় তাহলে আমরা চলাচলের জন্য 4টা রাস্তা পাড়িয়ে যাওয়া লাগে স্কুলের পোলাপান। নানা বিতর্কের পর নাম বদলালো র্যাবের, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। অতীতের তুলনায় ভালো ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। কাল থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নিউমেরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি। এরকম একটি লাভজনক প্রতিষ্ঠান আমরা কোনো প্রকারেই বিদেশির কাছে দিতে চাই না। যারা এই বন্দরকে বিদেশিদের দিতে চাচ্ছে তারা কিন্তু সবাই বিদেশি নাগরিক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যা প্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কক্সবাজারে গণসংযোগে সালাউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন নতুন ইতিহাসের কথা শোনাচ্ছে। সারা দেশে মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমে ভোটের প্রচার চালান প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। চারিদিকে নির্বাচনের আমেজ, উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচারণা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় এক আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। 1971 স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে আমরা আপোষহীন, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা উন্নয়নের স্বার্থে আমরা আপোষহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপোষহীন। গণসংযোগে ব্যস্ত সময় কাটছে কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদের। চকরিয়ায় নির্বাচনী পথসভায় বলেন, যারাই স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন খুলনা 3 আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অভিযোগ করেন, একটি পক্ষ মানুষের পরিচয়পত্র ও বিকাশ নম্বর নিচ্ছে। এ নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একটি অশুভ চক্র এই ভোটকে বিতর্কিত করার জন্য কিংবা বানচাল করার জন্য কোনো একটি ষড়যন্ত্র তারা করছে। কারণ বাড়ি বাড়ি থেকে তারা আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিকাশ নাম্বার দিয়ে আসছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ভোট প্রার্থনা করছেন 1 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান মিয়া। সকাল থেকে নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। গণতন্ত্র রক্ষায় ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষেও চলছে বিরামহীন প্রচারণা। আখাউড়া কসবার বিভিন্ন স্থানে তার পক্ষে গণসংযোগ করছে কর্মী সমর্থকরা। অনেক সাড়া পাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, সবাই শুধু ধানের শীষের কথা, সবাই মুশফিকুর রহমানের কথা, সবাই আমাদের নেতা তারেক রহমানের কথা। সকাল থেকেই প্রচারণায় নেমেছেন কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ষড়যন্ত্র ও নাশকতা এড়াতে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জানান তিনি। আপনার ভোট দিয়ে সকল ভোটার কেন্দ্রে উপস্থিত থেকে রেজাল্ট শিট নিয়ে
তাদের পিছনে পিছনে আপনারা যাবেন। চট্টগ্রামের রাউজানে দিনভর ব্যাপক প্রচার প্রচারণা চালান ৬ আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সুশাসন প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনর গুম কোন বিজ্ঞান শিখের এই জাতীয়তাবাদী দল হারা ভাঙে গিয়ে গই শুরু গিয়ে গই মাথার তো নগরী। গণসংযোগে ব্যস্ত চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী ডক্টর AK ফজলুল হক কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে নেমেছেন প্রচারণায়। চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান। সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খানের সময় কাটছে নির্বাচনী প্রচারণায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন। তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাসে দাঁড়িপাল্লায় ভোট চান। ভোটের মাঠে সরব ১১ দলীয় জোটের প্রার্থীরা। কুমিল্লা ৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অংশ নিয়ে বলেন, ভোটে জয়ী হলে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। একদম স্পষ্ট, আমার বাপও যদি অপরাধ করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারে, আমার বাপও যদি অপরাধ করে, আমার বাপের জন্য যেই ব্যবস্থা ঠিক একই অবস্থায় আপনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমের সময়ও কাটছে ব্যস্ততায়। নির্বাচনী প্রচারণায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাপলাকলিতে ভোট চান তিনি। যারা ক্ষমতায় না আসতে এই ধরনের রাজনৈতিক চরিত্র মানুষকে দেখায়, আমরা মনে করি তারা যদি ক্ষমতা পায় মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। নাটোরের নির্বাচনী পদযাত্রায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সে লক্ষ্য সফল করতে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। বান্দরবানে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন এনসিপি প্রার্থী SM সুজাউদ্দিন। ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে জয়ের আশা ব্যক্ত করেন। এছাড়াও বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচারণায়। টাঙ্গাইল ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর উন্নয়নের আশ্বাসে চাইছেন ভোট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের টাকা যারা বাইরে পাচার করেছে ক্ষমতায় আসলে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে এক জনসভায় এসব কথা বলেন তিনি। হুঁশিয়ারি দেন চোরাই পথে আর কাউকে ক্ষমতায় যেতে না দেয়ার। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, 13 ফেব্রুয়ারি থেকে সে পরিবর্তন শুরু হবে। লুৎফুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কিশোরগঞ্জের মাটিতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। প্রথমবারের মতো বড় জামায়াত থেকে নিজেদের অবস্থান জানান দিল দলটি। জনসভা মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাই পথে আর কাউকেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। মাঘ মাসে যদি মাথায় এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন। 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা ধান্দাবাজির ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই। আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে, আমরা ফ্যাসিবাদের দূষণের সাথে নাই। দুপুরে দিনের শেষ জনসভায় গাজীপুরের রাজবাড়ী মাঠে অংশ নেন জামায়াত ইসলামীর আমির। এ সময় গাজীপুরের শিল্পাঞ্চলকে ঠেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কাজ নিজের গড় থেকে শুরু করতে হবে, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোট ডাকাতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ডাক্তার শফিকুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ। কিশোরগঞ্জ ময়মনসিংহ হয়ে গাজীপুরের রাজবাড়ী মাঠ। জামায়াত আমিরের আগমনকে ঘিরে উজ্জীবিত এখানকার নেতাকর্মী ও সমর্থকরা।
তারা বলছেন এই সমাবেশের প্রভাব পড়বে আগামী নির্বাচনের ব্যালট বাক্সে। আর জামায়াতের আমির ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ গঠনে দিলেন ঐক্যের বার্তা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। জামায়াতের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যাশিত নয়, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে। বিএনপির জনপ্রিয়তা দেখে ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল চলছে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। কদিন বাদেই নির্বাচন, মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ। দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিংয়ের আয়োজন করে। গুলশান অফিসে মুখপাত্র মাহাদি আমিন জানান, পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটাকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস কাম্য নয়। আমরা আনন্দিত যে জামায়াতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা আগে তো জানতাম না। ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এখন স্বাধীন মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। আশা করি উনি আরো কিছু বলবেন আমাদেরকে, মুক্তিযুদ্ধে আর কি কি হয়েছিল ওগুলো তো বলতে পারেন। দেশে নতুন করে কোনো রকমের বিভক্তি প্রত্যাশিত নয় বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি। দলটির এই অবস্থান স্পষ্ট করে চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত বা অন্য কোনো দেশকে ইমপ্রেস করার নীতি নেবেন না তারা। জানালেন, সরকার গঠন করতে পারলে জনগণকে না জানিয়ে কোনো রাষ্ট্র বা বিদেশি কোম্পানির সাথে চুক্তিও করা হবে না। দাবি, ভারত পাকিস্তানের মতো গোয়েন্দা সংস্থা নির্ভর নয়, আগামীর বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন রাজনীতিকরা। বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ নিশু। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, মূলত এ বার্তা নিয়েই ভোটের মাঠে বিএনপি। সেখান থেকেই প্রশ্ন, সরকার গঠন করতে পারলে কূটনীতির অগ্রাধিকার কি হবে? দলটি বলছে, আলাদা কোনো দেশকে গুরুত্ব দেবে না তারা। কূটনীতির পথ চলা হবে বহুপাক্ষিক, সাথে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নয়। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে পরিবর্তনশীল দেশের স্বার্থেই। Our foreign policy position will be based on the national interests of the people of Bangladesh. 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। ভোটের পর এই সম্পর্ক কি স্বাভাবিক হবে? শেখ হাসিনা আর আওয়ামী লীগ ভারত বুঝতে হবে বাংলাদেশে এক্সিস্ট করে না। আর এই জিনিসটা যদি তারা বুঝতে পারে, তাহলে ওই মাইন্ডসেটে তারা যদি আসে, এটা হচ্ছে বেসিক একটা ফাউন্ডেশন ফর মুভিং রিলেশনস ফরওয়ার্ড। এখানে ভারতকে ইমপ্রেস করার রাজনীতি আমরা করি না, আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করি। নতুন সরকার গঠনের পরপরই নবায়ন করতে হবে গঙ্গা চুক্তি। আর দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানি চুক্তি নিয়েও ভারত না চীন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ? ইন্ডিয়া হ্যাপি না চায়না হ্যাপি, এটা আমাদের জন্য প্রাধান্য না। আমাদের জন্য প্রাধান্য তিস্তা হওয়া, এবং যে কোনো মূল্যে আমরা এটা আমাদের করতেই হবে। তো দরকার হলে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব। এই দাবি দেখে
আমরা সরে আসবো না ওখানে, মানে ইট ইজ এ টপ প্রায়োরিটি ফর আস। বিশেষ কোনো শক্তি বা দেশের কাঁধে ভর করে যে ক্ষমতায় থাকা যায় না, সেটি ৫ আগস্টের শিক্ষা বলে মনে করছে বিএনপি। কোনো পলিটিক্যাল ক্লাস বা পলিটিক্যাল স্টেক হোল্ডার যে বাংলাদেশকে একটি গোলাম রাষ্ট্র হিসাবে মানে অন্যর উপর নির্ভরশীল করে মানে রাষ্ট্র পরিচালনা করবে, ইট ডাজন্ট এক্সিস্ট। যদি কেউ চেষ্টাও করে, দে উইল বি থ্রোন আউট। হাসিনার মতো মিস্টেক কেউ আর করবে না। ইট ইজ এই ওয়েক আপ কল টু দ্য পলিটিক্যাল ক্লাস অফ বাংলাদেশ, এবং ইট উইল স্ট্যান্ড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট ক্যান কাম ইফ ইউ মিসরুল দিস কান্ট্রি। যুক্তরাষ্ট্র, চীন বা ভারত যে কোনো সম্পর্কেই দেশের স্বার্থ প্রাধান্য পাবে দাবি করে বিএনপি ক্ষমতায় গেলে গোপন কোনো চুক্তির আশঙ্কা নাকচ করেন দলটির এই যুগ্ম মহাসচিব। ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যে কোনো চুক্তি, এটা পার্লামেন্টারি ডিসকাশন হবে। পার্লামেন্টারি ডিসকাশন হওয়ার পরে ইট উইল বি অ্যাপ্রুভড। মানে ইজ আট দি সেন্টার না, প্রশ্নই আসে না। পাকিস্তান সহ এ অঞ্চলের সব দেশের সাথেই স্বাভাবিক সম্পর্ক করতে চাইলেও কূটনৈতিক সিদ্ধান্ত রাজনীতিকদের হাতে ফেরানোর কথাও বলছেন হুমায়ুন কবির। We need to get foreign policy out of the hands of agencies and move it to the politicians. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নিজ এলাকার জন্য কি করতে চান তার ফিরিস্তি তুলে ধরে ভোটারদের আকর্ষণ করছেন প্রার্থীরা। ভোটাররাও ভেবে দেখছেন কার মার্কায় সিল দিলে হবে উন্নয়ন। বলছেন শুধু আশার বাণী নয়, বাস্তবে জনগণের জন্য কাজ করলেই থাকবে ইশতেহারের মান। কেউ কথা না রাখার শহরে ইশতেহারের ফুলঝুরি। ভোটারদের মন জোগাতে ঘরে বাইরে প্রার্থীদের এই ব্যস্ততা এখন দিনরাত। সকালে গুলিস্তান এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, নতুন প্রার্থীদের কথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখনো সোনা বের হয় না। ভোটাররা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর মাদক নির্মূলে কাজ করবে যে তার বাক্সেই যাবে ভোট। পল্লবী এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নেতারা অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। ঢাকা ১৮ আসনে গণসংযোগ করেছেন বিএনপির আরেক প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। জনগণের যখন যে সমস্যাটা সামনে আসবে আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি সেবাটা আমরা সিটি কর্পোরেশনের বিল আমরা ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা সেই সেবা পাচ্ছি না। আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভোটাররা বলছেন এর আগেও উন্নয়নের প্রতিশ্রুতি শুনেছেন তারা। ভাগ্যের বদল হয়নি এতদিনেও, তারপরেও তাকিয়ে ১২ই ফেব্রুয়ারির ভোটের দিকে। খিলক্ষেত বাজারের সাথে একটা কানেক্টিং মানে একটা আন্ডারপাস বা একটা যদি একটা ব্রিজ করে দেয়, তাহলে আমরা মানে চলাচলের জন্য 4টা রাস্তা পারে যাওয়া লাগে স্কুলের পোলাপান। গরু মাংস তো আমরা বছর মনে এখন চোখে দেখি না, মানে কেনার মতো সামর্থ্য নাই। 800 টাকায় কেজি, মুরগির দাম অনেক, মাছের দাম অনেক, মানে সবকিছু নিত্য প্রয়োজনের দাম এত, তার জন্য মনে করেন আমাদের পক্ষে অনেক সমস্যা হয়ে যায়। প্রার্থীদের এই প্রচার নিরবিচ্ছিন্নভাবে চলছে দিন গড়িয়ে রাতে। আল আমিরা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর প্রতিটি আসনে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণায় বাধা দেওয়া সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে তাদের। নির্বাচনের দিন কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোট প্রার্থীরা। ঢাকা ৮ আসনকে ধরা হয়ে থাকে রাজধানীর প্রাণকেন্দ্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে প্রচারের শুরু থেকেই এই আসনটি আলোচনার কেন্দ্রে। মঙ্গলবার দৈনিক বাংলা মোড়ে গণসংযোগ করেন এই আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিশ্রুতি দেন রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকাকে মাদক মুক্ত করার। আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা 8-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ঢাকা 18 আসনে প্রচারণায় নামেন এনসিপি মনোনীত
আরেক প্রার্থী আরিফুল ইসলাম আদিব। কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। আমাদের যারা ধারাবাহিক বা বিভিন্ন জায়গায় প্রচারণা করছে সেই জায়গার থেকে আপনার হচ্ছে বেশ কিছু জায়গায় বাধা দিচ্ছে এবং কিছু কিছু জায়গায় যেমন হুমকি দেওয়া হচ্ছে যারা আমাদের পক্ষে কাজ করছেন। ঢাকা 16 আসনে ভোটারদের ঘরে ঘরে যান জামায়াতে ইসলামের প্রার্থী। বলেন, দেশের 90% মানুষ পরিবর্তন চায়, কেউ পুরনো গ্যাং কালচারে ফিরে যেতে রাজি নয়। বাংলা স্কুলের উত্তর পাশের রোডে ঢালের মধ্যে দেখেন আমাদের একটা ক্যাম্প করা আছে। ওনারা পরবর্তীকালে আমাদের ক্যাম্পের সঙ্গে খুঁটির সাথে লাগাই ক্যাম্প করছে, আমাদের ব্যানার ঢেকেতেছে। এটা উস্কানিমূলক আচরণ না? নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, তারা তো তাদের মতো আছে। বিকালে প্রচারণায় বের হন ঢাকা 11 আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। জনগণই এমন প্রার্থী চায় না যারা আসসালামু আলাইকুম ভালো আছেন দোয়া রাখেন, এমন প্রার্থী চায় না যারা তথ্য গোপন করে, যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, যারা আইন সভায় যাওয়ার আগেই আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে। আদালত যেটা বলছে যে এটা সময় পার হয়ে গেছে, আমরা এখন আপিল বিভাগে যাব, ইনশাআল্লাহ আপিল বিভাগে আমরা শোনা পাবো। এদিকে পল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন 11 দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক খেলাফত মজলিস। ইস্তেহারে 35 দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়। আমাদের 1 নম্বর ইস্তেহার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে অনেকগুলো কথাই আছে। তার মধ্যে জুলাই আন্দোলন সময়কালীন গণহত্যা, সাপ্লাই সংগঠিত গণহত্যা, বিগত সময়ের গুম, খুন, হত্যা, বিডিআর হত্যাযজ্ঞ সহ ফ্যাসিবাদী দুঃশাসনামলে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে জোরে সোরে চলছে প্রস্তুতি। বরিশালের বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। একটু কাউসারের সঙ্গে কথা বলবো আমরা। কাউসার, সফরে তারেক রহমানের বিভাগীয় কর্মসূচি সম্পর্কে জানতে চাই, আর সাধারণ মানুষের আগ্রহ সেখানে কেমন দেখছেন? সোহার, দীর্ঘ 2 দশক পর তারেক রহমান বরিশালে আসতে যাচ্ছেন এবং আগামীকাল বেলা 12টায় এই বেলস পার্ক ময়দানে তিনি ভাষণ দিবেন জনতার উদ্দেশ্যে এবং তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এবং বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারের মাধ্যমে বরিশালে আসবেন এবং এই জনসভা মঞ্চে ভাষণ শেষে তিনি এখান থেকে আবার ফরিদপুরের উদ্দেশ্যে চলে যাবেন, সেখানে তার আরেকটি জনসভা রয়েছে। এবং এই তারেক রহমানের সফর সফল করার জন্য বেশ কয়েকদিন ধরেই কিন্তু দক্ষিণ অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু যদি বলা যায় যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই শেষ হয়েছে। এবং এই সন্ধ্যার পরে আমরা যেটা দেখেছি যে নেতাকর্মীরা যারা বরিশালের বাইরে থেকে এখানে আসতে শুরু করেছেন বা যারা বরিশাল মহানগর বা জেলার নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই বেলস পার্ক ময়দানে আসছেন এবং সার্বিক যে প্রস্তুতি সেটি ঘুরে ঘুরে দেখেছেন। এবং আমরা বিকেল নাগাদ যেটা দেখেছি যে তারেক রহমানের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই পুরো মঞ্চটি ঘুরে গেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তারা দেখেছেন। সোহার, কাউসার, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের আগে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করছে সরকার। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান 1 সপ্তাহের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব। আর সচিব বলেছেন র্যাব নামটি খারাপের প্রতীক ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে এই নিয়ে সিদ্ধান্ত জানান উপদেষ্টা। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে মব হওয়ার টিআইবির আশঙ্কার সাথে দ্বিমত প্রকাশ করেন। পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জঙ্গিবাদের উত্থানের মুখে 2004 সালের 26 মার্চ বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে গঠিত হয় র্যাব। এতে আইন শৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিতর্ক ছিল বাহিনীটির বিচার বহির্ভূত ক্রসফায়ার নিয়ে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে সব মাত্রা ছাড়ায় ক্রমাগত গুম খুনের কারণে 2021 সালের ডিসেম্বরে বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে। এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাব বিলুপ্তির দাবি ওঠে। গুম কমিশনের রিপোর্টেও এ নিয়ে সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার র্যাব পুনর্গঠনে কমিটি গঠন করে, যার ভিত্তিতে নির্বাচনের আগে ক্ষমতার পালাবদলের শেষ সময়ে র্যাবের নাম পরিবর্তন করল সরকার। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হইতেছে
স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। উপদেষ্টা জানান সপ্তাহখানেকের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল, ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক সহিংসতা ও মবের আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা। উপদেষ্টা জানিয়েছেন পরিস্থিতি আগের যে কোনো ভোটের চেয়ে ভালো। ডিএবি তাদের কনসার্ন জানিয়েছে, আর আমাদের কনসার্ন হলো ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নাই, ইলেকশনটা খুব উৎসব মুখর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত ৭,৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা উপজেলায় আমাদের বাহিনীর সদস্য পৌঁছে গেছে। ব্রিফিং শেষে উপদেষ্টা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে। সেখানে নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়, তবে এ নিয়ে কথা বলতে চাননি কেউই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রতিশ্রুতি। ভোটারদের কাছে টানতে নানা পরিকল্পনার কথা জানান তারা। এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ভোটার। তাদের অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও 5 বছর নেতাদের কাছে পাওয়া যায় না। তাই এবার একটু ভিন্নভাবেই হিসেব নিকাশ করতে চান ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে জোরে সোরে, প্রার্থীদের কণ্ঠে প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে প্রতিশ্রুতির সাথে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না অনেক ভোটার। তারা বলছেন ভোটের পর চোখে পড়ে না তেমন কোনো পরিবর্তন। নির্বাচন আসলে তো সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে তো সবগুলোই তো এরা করে না, অনেকেই তো অসম্পূর্ণ থেকে যায়। আশ্বাস দিতেছে একটা ফ্যামিলি কার্ড পাইলে 1,000-2,500 টাকা, 2,500 টাকা আমাদের সাথে খুব সুন্দর মতো সাইডে বাজার পাই। রাস্তাঘাটে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করি, আমাদের চাঁদা বাসটা না নিলেই ভালো হয়। এই মুহূর্তে দ্রব্যমূল্য ও চাঁদাবাজিকেই বড় সমস্যা হিসেবে দেখছেন ভোটাররা। এ বিষয়ে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা পাচ্ছেন না বলে জানান তারা। একটা জায়গায় যা এই দুর্নীতির এফেক্টটা আমরা দেখতে পাই। দুর্নীতির এই এফেক্টটা হচ্ছে আপনার দ্রব্যমূল্যে। তো দ্রব্যমূল্য কিন্তু পৃথিবীর মধ্যে আমাদের এসেনশিয়াল যে কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, এই দ্রব্যের দাম সবচেয়ে বেশি। আমার কথা কই না, হ্যাঁ গো কথা এরা কয় আকামের কথা। হ্যাঁ একবার নির্বাচন গেলে আর এগো বিচিও বলব না। 54 বছর ধরে দেখে আসছি, সেটা হচ্ছে যে জনগণের যে নাগরিক অধিকার এবং সেই অধিকার সুরক্ষার যে আলাপটা, সেই আলাপটা আমাদের অধিকাংশ প্রার্থীরাই দেন না। সেটা যেই দলেরই হোক, তারা কেউই সেভাবে দেন না, অ্যাড্রেস করেন না, এবং সেই বিষয়গুলো সমাধানের যে প্রক্রিয়া বা প্রসেস বা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ভিতরে কেউই সরাসরি ইন করতে চান না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু নাগরিক জীবনে আসে না দৃশ্যমান পরিবর্তন। তাই প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবভিত্তিক পরিবর্তন চান ভোটাররা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবন্ধীরা দেশের গর্ব, তাদের বাদ দিয়ে দেশ করা পরিকল্পনা পরিপূর্ণ হবে না। গুলশান সোসাইটি পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারেক রহমানের মেয়ে জায়মান রহমান। দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় প্রতিবন্ধীদের প্রতিনিধি সম্পৃক্ত করার পক্ষে মত দেন তিনি। গুলশান সোসাইটি পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন জায়মা রহমান। প্রসপারিং টুগেদার অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ শিরোনামের মতবিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে নিজ নিজ ক্ষেত্রে সফল বেশ কজন প্রতিবন্ধী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করেন। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। যদি ল্যাপটপ পেতাম, আমি যদি ট্যাব পেতাম, আমি ওভারকাম করতে পারতাম, যেটা আমি কখনো পাইনি। গভর্নমেন্টের প্রতিটা সেক্টরে যেন ইশারা ভাষার দোভাষীর ব্যবস্থা থাকে। একই বিদ্যালয়ে সবার সাথে পাঠদান, প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো, সবার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ ও চাকুরি এবং সংসদে প্রতিবন্ধীদের প্রতিনিধি রাখা সহ বিভিন্ন দাবি উঠে আসে মতবিনিময়ে। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই। আমাদের জাতিসংঘের যে সনদ আছে, ওই সনদ অনুযায়ী আমাদের একটা আইনের দরকার। রাষ্ট্র এই আইন মোতাবেক আমরা চলবো। সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে। আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি।
শুধু প্রতিবন্ধী নয়, সবার জন্য ইউনিভার্সাল ডিজাইন বাস্তবায়নে মত দেন জাইমা রহমান। বলেন, দেশ গড়ে তোলার পরিকল্পনায় প্রতিবন্ধীদের প্রতিনিধি রাখার পক্ষে তিনি। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই আমার মনে হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শনিবার থেকে টানা 3 দিন 8 ঘন্টা করে এবং আজ 24 ঘন্টার কর্মবিরতি পালিত হয়। আন্দোলনে কার্যত অচল চট্টগ্রাম বন্দর, তৈরি হয়েছে আমদানি রপ্তানি পণ্যের জট। বেলা 12টার দিকে মিছিল নিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীদের বন্দর অভিমুখী মিছিল পুলিশ আটকে দিলে চলে বাকবিতণ্ডা। এর আগে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকে চট্টগ্রাম বন্দরের টোল প্লাজা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। টেন্ডার ছাড়াই গোপনে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নিজেদের শ্রমিক, নিজেদের অপারেটর, নিজেদের অর্থায়নে চলছে। এখানে গত বছরও লাভ হয়েছে, এর আগের বছর লাভ হয়েছে। এরকম একটি লাভজনক প্রতিষ্ঠান আমরা কোনো প্রকারেই বিদেশির কাছে দিতে চাই না। যারা এই বন্দরকে বিদেশিদের দিতে চাচ্ছে তারা কিন্তু সবাই বিদেশি নাগরিক, বিদেশের স্বার্থে সেটা করতেছে। তো সুতরাং এটা তাদেরই দায়িত্ব এই বন্দরকে সজাগ রাখার জন্য, তারা যেন এইটার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত জানায়। টানা 4 দিন কর্মসূচির পরও দাবি না মানায় চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী নেতারা এবং বন্দর অঞ্চলে ডগের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলের সাথে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আমরা এই অবস্থায় দেশের স্বার্থ বিবেচনা করে, চট্টগ্রাম বন্দরের স্বার্থ বিবেচনা করে আমরা এই কর্মসূচিকে আমরা প্রলম্বিত করব, এটাই আমাদের সিদ্ধান্ত। এদিকে টানা 4 দিন শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। 21টি আইসিডিতে জমেছে রফতানি পণ্যের স্তূপ। আমদানি পণ্য জট সৃষ্টি হয়েছে বন্দরের অভ্যন্তরে। পণ্য খালাসের অপেক্ষায় আছে শতাধিক জাহাজ। দীর্ঘমেয়াদী একটি আমাদের নেগেটিভ একটা ধারণা কিন্তু আমাদের যারা জাহাজ মালিকগণ আছেন তাদের মধ্যে যেমন পড়বে, পাশাপাশি আমাদের যারা বায়ার আছেন, যারা আমদানি রপ্তানি পণ্য করেন, তাদের কস্টিংগুলো বেড়ে যাবে। সামনে রোজা আছেন, সে বিভিন্নভাবে কিন্তু আমরা এটাতে এফেক্টেড হব। আমদানি পণ্যবাহী কোনো কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি অবডকগুলোতে আসছে না এবং খালি কন্টেনারের আনা নেওয়াও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে বেসরকারি অবডকগুলোতে রপ্তানি পণ্যের কন্টেনারের স্তূপ পড়ে যাবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে ভোটের 6টি সিল সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় একটি মোবাইল ফোন ও কম্পিউটার। বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারিয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল সদর উপজেলার টুংচর ইউনিয়নের বাসিন্দা ও মারিয়াম প্রেসের স্বত্বাধিকারী। পুলিশ জানায় অভিযানে ভোটে ব্যবহার করা হয় এমন 6টি সিল উদ্ধার, একটি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। আটককৃত সোহেল জানায় অর্ডার পেয়ে সিলগুলো তৈরি করা হয়েছে, কিন্তু কে বা কারা সিল তৈরির অর্ডার দিয়েছে তা জানায়নি সোহেল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, ভোটের সিল তৈরি করা অবৈধ। আটক সোহেলের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। ইরানের রাজধানী তেহরানের এক ব্যস্ততম শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে তথ্য। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল 10টা নাগাদ তেহরানের জান্নাতাবাদে অবস্থিত শপিং সেন্টারে আগুন ধরে যায়। শহরের অপর প্রান্ত থেকেও আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি চোখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ততক্ষণে বেশ বড় পরিসরে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 2000 স্কয়ার মিটারে বিস্তৃত শপিং সেন্টারটিতে ঘটনার সময় বহু ছোট বড় দোকান খোলা ছিল বলে জানান ব্যবসায়ী আর ক্রেতা সহ সে সময় উপস্থিত ছিলেন অনেকেই। তবে এখনও হতাহতের সংখ্যা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। দর্শক, শেষ করছি সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।